নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের রায়পুরের জাগ্রত মা মহামায়ার অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। ঝাড়গ্রাম থেকে জেলার দীঘা পর্যন্ত বিস্তৃত 4 নম্বর রাজ্য সড়ক এবং দুর্গাপুর থেকে নয়াগ্রাম পর্যন্ত বিস্তৃত 9 নম্বর রাজ্য সড়কের ওপর রায়পুর শহরটি অবস্থিত। এই রায়পুরের মা মহামায়া খুবই জাগ্রত। মায়ের অনেক লোককাহিনী আছে। এই মন্দিরটি নতুন করে নবনির্মিত হয়েছে। বিষ্ণুপুরে আসা এক শাখারি আলমসার পুকুরের পাড় ধরে শাখা বিক্রি করতে যাচ্ছিলেন। পুকুরের ঘাটে পাথরের ওপর বসে থাকা কিশোরী একটি মেয়ে দুটি হাতে 6টি শাখা পড়তে চায়। শাখারি বলেন, মা, তুমি বাচ্চা মেয়ে, স্নান করতে এসেছো, পয়সা কোথায় পাবে? মেয়েটি বলে, কালাচাঁদ সন্ন্যাসীকে বলবেন তোমার মেয়ে শাখা পড়েছে। কুলুঙ্গির ভাড়ের মধ্যে 1.5 দাম পয়সা আছে, তা দিতে। শাখারি তার কথায় 2 হাতে 6টি শাখা পরিয়ে দেয়। তারপর শাখারি কালাচাঁদ সন্ন্যাসী গিয়ে বলেন, আপনার মেয়ে পুকুরের ঘাটে শাখা পড়েছে আর বলেছে কুলুঙ্গির ভাড়ের মধ্যে 1.5 দাম পয়সা আছে, তা দিতে। সন্ন্যাসী বিয়েই করেনি, তাই তার মেয়ে থাকার কথা নয়। শাখারির কথা শুনে সন্ন্যাসী তাকে সঙ্গে নিয়ে পুকুরের ঘাটে উপস্থিত হন। পুকুরের ঘাটে কেউ নেই দেখে সন্ন্যাসী সব বুঝতে পেরে বলেন, কে 6টি শাখা পড়েছিস বল, পয়সা আমি দিয়ে দেব, কিন্তু কে পড়েছিস দেখা দে। তখন সন্ন্যাসী ও শাখারি দেখতে পান পুকুরের মাঝে জলের ওপরে জোর হাত করা 3 জোড়া হাত, যার 6টি হাতে 6টি শাখা। রায়পুরের মা মহামায়ার 6টি হাত, সুতরাং সবাই বুঝতে পারেন শাখা পড়েছেন মা নিজেই। বাড়িতে ফিরে এসে সন্ন্যাসী অবাক হয়ে দেখেন ভাড়ের মধ্যে 1.5 দাম পয়সা রাখা আছে। শাখারি পয়সা নিতে অস্বীকার করেন এবং শাখারি প্রতি বছর মায়ের পুজোর সময় 6টি শাখা দেওয়ার অঙ্গীকার করে ফিরে যান। দুর্গাপুজোর সময় ওই শাখারির বংশধরেরা প্রতি বছর মা মহামায়াকে শাখা দিয়ে যান এখনও। অতীতে মল্লর রাজার অধীনস্থ ছিল রায়পুর। 7ম শতাব্দীতে বিষ্ণুপুরের রাজা বীর সিংহের ভাই ধরম সিংহ রাজত্ব করতেন এই রায়পুরে। কথিত আছে, ধরম সিংহের রাজত্বকালে রাজা তার পুত্র রাজা কৃষ্ণচন্দ্র সিংহ স্বপ্নদেশ পান দেবী মহামায়ার। তিনি মা মহামায়াকে একটি ঝোপ থেকে উদ্ধার করেন। পরবর্তীকালে একটি খড়ের চালা তৈরি করে দেবীকে প্রতিষ্ঠা করেন। এই রাজবংশের সুসন্তান রাজা দুর্জন সিংহ ও তার পুত্র ফতে সিংহ ভারতের স্বাধীনতা আন্দোলনে যুক্ত ঐতিহাসিক চুয়ার বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। রাজা বা জমিদার দুর্জন সিংহের 1798 সালে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন। রায়পুরের এই চুয়ার বিদ্রোহকে পরে তিনি বগড়ি চুয়ার বিদ্রোহের সঙ্গে যুক্ত করেছিলেন। আগে এই অঞ্চলে গড় ছিল, তাই এই অঞ্চলের নাম হয়ে যায় গড় রায়পুর। চারপাশে জঙ্গল, দুপাশ দিয়ে ঘিরে রেখেছে 3টি নদী, কংসাবতী, ভৈরববাকি ও তারাফেনী। শত্রু আক্রমণ থেকে বাঁচতে এমনই জায়গায় কয়েকটি গড় তৈরি করেছিলেন রাজারা। এখন গড় নেই বলে বোধহয় বাঁকুড়ার এই অঞ্চলের নাম রায়পুর। রায়পুরের নাম নিয়েও বিতর্ক আছে। লোকসংস্কৃতি মতে রায়পুরের প্রাচীন নাম ছিল ধরমপুর। পরে রাজাদের কুলদেবী রায়ের নাম অনুসারে এই জনপদের নাম রায়পুর হয়েছে। আকবরনামায় এই নাম রায়পুর রয়েছে। তখন রায়পুর সরকারের জলেশ্বরের বা অধুনা ওড়িশা রাজ্যের অন্তর্গত ছিল। কথিত আছে, রাজা দুর্জন সিংহের রাজত্বের সময় অষ্টমীতে নরবলি হতো মহামায়ার মন্দিরে দুর্গাপুজোয়। ব্রিটিশরা তার আন্দোলনকে হেয় করে নাম দিয়েছিল চুয়ার। এখানে ইংরেজরা চুয়ার মানে বর্বর, অসভ্য, একগুঁয়ে বোঝাতো। রাজপরিবারের পরবর্তী সময় জমিদার চলে যায়, কারণ ব্রিটিশ সরকার অনেক ক্ষতিপূরণ নিয়েছিলেন এদের কাছ থেকে, ফলে এরা ঋণগ্রস্ত হয়ে পড়ে। পরবর্তীকালে ছাগল বলি চালু হয়। রাজপরিবারের সেই নিয়ম অনুসারে ছাগল বলির পর সেই ছাগলটিকে রাজবাড়ির অন্দরমহলে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়। রায়পুরের মহামায়ার মন্দিরের জন্য এরা 100 বিঘা জমি দান করেছিলেন। দেবী মহামায়া এখানে কোকোমুখ। এখানে শিলাখণ্ডে প্রথমে দেবী চণ্ডীরূপে পুজো পেতেন, পরে তা বিবর্তিত হতে হতে মহামায়া। গবেষকদের মতে কোকামুখ আসলে দ্রাবিড়ীয়
দুর্গা মূর্তি। অনুমান করা হয় 1024 থেকে 1025 খ্রিস্টাব্দে রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করেন, তখন এই মূর্তিটি তিনি সঙ্গে এনেছিলেন। সেই অনুযায়ী মূর্তিটির বয়স 1000 বছর। মুঘল আমলে রাজপুতনা থেকে এসে চৌহান বংশীয় রাজা শিখর রায়পুরে বসতি স্থাপন করেন। শিখর বংশে সময়কালে আলম শাহের, শিখর শাহের সহ 7টি পুষ্করিণী খনন করা হয় এবং গড় নির্মাণ করা হয়। শিখরদের পতনের পর রাজপুরোহিত শাসনভার গ্রহণ করে ধরম সিংহরা এই অঞ্চলের দখল নেন। মল্লর রাজা কৃষ্ণ সিংহ ও ছোট ভাই ফতেহ সিংহ বরাহভূম রাজার সাহায্যে রাজপুরোহিতের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে রায়পুরে বসবাস শুরু করেন। পরে ফতেহ সিংহরা মুর্শিদাবাদের নবাবের কাছ থেকে রাজসনদ পান। সিংহরা ঋণের দায়ে জর্জরিত হয়। তখন রায়পুর জমিদারির হস্তান্তর ঘটে 1913 সালে। পরে এই অঞ্চল জমিদারি দ্বারভাঙা মহারাজের অধীনে যায়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।